স্টোন হাউসের ঘটনাটা মিটে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আরো একটা নাটকীয় ঘটনা ঘটে গেল, যেখানে বছর 20 অপ্সরার মতো রূপসী কুমারী ডরোথিয়া ব্রুক, সে কিনা বরমাল্য দেওয়ার জন্য তৈরি হলেন বছর 50-এরও বেশি বয়স্ক এডওয়ার্ড ক্যাসুবনকে। ডরোথিয়া ব্রুক হলেন টিমটনের তালুকদার আর্থার ব্রুকের ভাইঝি ও উত্তরাধিকারিণী। ডরোথিয়া ব্রুকের একটা বোন আছে, সিলিয়া। তাদের বাবা মা নেই, তারা আর্থার ব্রুকের কাছেই বড় হয়েছে। আর এডওয়ার্ড ক্যাসুবন, যার বয়স 50-এরও ঊর্ধ্বে, সে হলেন লোউইড গির্জার রেক্টর। অনেকেই এই ঘটনাটার নিন্দা জানালো, এটা শোনার পরে অনেকেই এটার প্রতিবাদ করলো, কিন্তু ডরোথিয়া সবকিছু শুনলেন এবং এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিলেন। সেগুলো নিয়ে আর্থার ব্রুকও কোনো প্রতিবাদ করতে চাইলেন না, কারণ আর্থার ব্রুকও তাদেরকে খুবই স্নেহ করেন, তিনিই তাদেরকে বড় করেছেন। ডরোথিয়া ব্রুক খুবই সৎ, সুন্দরী, প্রজাদরদী একজন ব্যক্তি। বোন সিলিয়া ডরোথিয়ার এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানালো। সে ডরোথিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলো, যেহেতু রেক্টরের অনেক জ্ঞান আছে, তাই ডরোথিয়া রেক্টরকে বরমাল্য দিতে চায়। সে এখন রেক্টরের এই জ্ঞানের প্রেমে পড়েছে, তাই সে রেক্টরকে গ্রহণ করতে চায়। কিন্তু সিলিয়া তাকে বারবার এটা বোঝালো যে যাদের জ্ঞান নেই তারাও তো দিব্যি সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। তাই সিলিয়া চাই ডরোথিয়া যাতে এই বিয়েটা না করে। কিন্তু ডরোথিয়া সিলিয়াকেও বোঝালো যে সবার রুচি সমান হয় না। সে এই বৃদ্ধ, বছর 50-এরও বেশি বয়স রেক্টর ক্যাসুবনকেই সে বিয়ে করতে চায়। সে এটাও জানালো যে ডরোথিয়া যদি স্বাস্থ্য ও ধনসম্পদের পিছনে ছুটতো, তাহলে তো তার হাতের কাছেই স্যার জেমস ছিলেন ডরোথিয়াকে বিয়ে করার জন্য। কিন্তু ডরোথিয়া তাকে প্রত্যাখ্যান করলেন। ডরোথিয়ার এই সিদ্ধান্তকে অনেকেই সমালোচনা করলো, যেমন ফ্রেডের মা মিসেস ভিনসি, পাশের গাঁয়ের এক পাদ্রির গিন্নি মিসেস ক্যাডওয়ালাডার এবং অন্য এক পাদ্রির মা মিসেস ফেয়ারওয়েদার। কিন্তু ডরোথিয়া কারোর সিদ্ধান্তেই কর্ণপাত করল না, কারোর এই মন্তব্যেই সে কর্ণপাত করল না। ওদিকে ক্যাসুবন, সে 30 বছর ধরে একটা বই লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সেই বইটাতে থাকবে প্রধানত বিভিন্ন দেশে প্রচলিত, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচলিত যেসব পৌরাণিক কাহিনী আছে, সেসব কাহিনীগুলোর উৎস নির্ণয় এবং তাদের মধ্যে সামঞ্জস্য বিধান করা হবে এই বইটার মূল লক্ষ্য। কিন্তু এটার জন্য তার একজন সহযোগীর প্রয়োজন, তার একজন সহকারীর প্রয়োজন। এই বইটা লেখার জন্য ক্যাসুবন অনেক দিন থেকে পাহাড় পরিমাণ বিভিন্ন টুকরো টুকরো তথ্য সংগ্রহ সে করেছে, কিন্তু কোনোটা পাণ্ডুলিপি নয়। সে টুকরো টুকরো আকারে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাহাড় পরিমাণ জমিয়ে রেখেছে। সেই জন্য সে যদি একজন অন্য কাউকে তার সহকারী হিসাবে নিযুক্ত করেন, তাহলে সে এমনটাও হতে পারে যে সে তথ্যগুলো নিয়ে দূরে কোথাও চলে যেতে পারে এবং সে নিজে একটা বই লিখে ফেলতে পারে। সেই কারণে কোনো একটা বিশ্বাসযোগ্য লোকের প্রয়োজন ক্যাসুবনের। ঠিক তেমনটাই হলো, সে ডরোথিয়াকে পেয়ে গেলেন। ডরোথিয়া তো একজন সৎ মেয়ে এবং যার হচ্ছে স্বামী অন্তে প্রাণ। ক্যাসুবনের অভ্রভেদী আত্মপ্রত্যয়, যার কারণে তার বয়স 50-এর ঊর্ধ্ব হলেও সে বছর 20 ডরোথিয়ার মতো একজন সুন্দরী মেয়েকে সে প্রস্তাব দিতে পেরেছে। যাই হোক, বিয়েটা হয়ে গেল। কিন্তু এটা একটা প্রচলিত রীতি অনুযায়ী নববিবাহিত দম্পতিরা মধুচন্দ্রিমা যাপনের জন্য অন্য কোথাও যান, অন্য কোথাও ভ্রমণ করেন। ঠিক তেমনই হলো, মধুচন্দ্রিমা যাপনের জন্য
এই নববিবাহিত দম্পতি রোমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ডরোথিয়ার কাছে এটা মূলত একটা নববিবাহিত দম্পতির একটা একান্তে সময় কাটানোর জায়গা মনে হলেও ক্যাসুবনের মনে অন্যরকম কিছু একটা ছিল। আসলে ক্যাসুবন এক ঢিলে দুই পাখি মারতে চাইছিলেন। ক্যাসুবন তিনি রোমান মিউজিয়ামে যেতে চান এবং সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চান। সেই কারণে তিনি চাইছিলেন একসঙ্গে তিনি সেখান থেকে যেয়ে বিভিন্ন পুঁথির তথ্য সংগ্রহ করবেন এবং সঙ্গে সঙ্গে তার রোমের ওই মধুচন্দ্রিমা যাপনটাও হয়ে যাবে। সেই জন্য তিনি চাইলেন ডরোথিয়ার বোন সিলিয়াকেও সঙ্গে নিতে, কিন্তু সিলিয়া এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করল। তখন ডরোথিয়া একটু বুঝতে পারল যে যেহেতু তারা দুজনে যাচ্ছে নববিবাহিত দম্পতি, তাহলে বোনকে নেবার কোনো প্রয়োজনই নেই। তাছাড়া নিতেও যদি হয় সে প্রস্তাব সিলিয়া প্রত্যাখ্যান করেছে। ডরোথিয়ার একটু রাগই হলো, কিন্তু ক্যাসুবন চাইছিলেন যদি সিলিয়া ডরোথিয়ার সঙ্গে যায়, যেহেতু ক্যাসুবন ডরোথিয়াকে সময় দিতে পারবে না, তাহলে সিলিয়া ডরোথিয়াকে সঙ্গ দেবে এবং তারা দুজনে মিলে রোমান ক্যাপিটল, পার্থেনন, সেন্ট পিটারের গির্জা, রোমের কলোসিয়াম, তাছাড়া আরও অনেক জায়গা তারা ঘুরে দেখে নিতে পারবে। এবং সারাদিন ক্যাসুবনও তার যে কাজটা করতে মূলত যাচ্ছে সেখান থেকে গ্রিক ও রোমান পুরাণের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সে সেই কাজটা সম্পন্ন করে নিতে পারবে। যাই হোক, তারাও রোমে পৌঁছানোর পরে সারাদিন ক্যাসুবন লাইব্রেরিতেই কাটিয়ে দেন। সে সকালে খাবার খেয়ে বের হন বাড়ি থেকে। দুপুরের খাবারটা কোথায় খান ডরোথিয়া কিছুই জানেন না, এবং রাতে ডিনারের আগে সে বাড়ি ফিরেন। ফিরেও তার খুব একটা সময় থাকে না। সে যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেগুলো সঙ্গে সঙ্গে তার পাকা খাতাতে আবার তুলে ফেলেন, যাতে কোনো তথ্য ভুল না হয়ে যায়। সারাদিন ডরোথিয়ার সময় বাড়িতে একা একাই কেটে যায়। কিন্তু একদিন ডরোথিয়া ভাবলেন সে না বসে থেকে তো আর কিছু করার নেই, তাই সে বেরিয়ে পড়লেন একা একা এবং গেলেন ওই রোমান মিউজিয়ামে, যেখানেই ক্যাসুবন আছে। কিন্তু সে ক্যাসুবনের সঙ্গে দেখা করলেন না লাইব্রেরিতে। সে চলে গেলেন চিত্রশালার দিকে এবং সেখানে সে একা একা বিভিন্ন ছবি দেখতে লাগলো। দেখতে দেখতে ছবিগুলো সুন্দর হলেও তার এখন সেদিকে দেখার কোনো মনোযোগ নেই, যেহেতু সে মনের দিক থেকে কোনো একটা শান্তি পাচ্ছে না। তাই একা ঘুরে ছবি দেখতে দেখতে তার এমন সময় চোখে জল চলে এলো এবং সেটা তার খেয়াল হলো। যখন কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো তখন তার খেয়াল হলো এবং সে সঙ্গে সঙ্গে তার চোখের জল মুছে নিল। এমন সময় হঠাৎ সে পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। যেহেতু নববিবাহিত দম্পতি, তাই সে এই কান্নাটাকে আড়াল করার জন্য সঙ্গে সঙ্গে এমন একটা মুখের ভঙ্গি করলো যেন সে অনেক আনন্দেই আছে, এবং সে পিছনে তাকিয়ে দেখলো উইল ল্যাডিস্লাস, যে হলো কিনা ক্যাসুবনের মাসির পৌত্র। এখানে উইল ল্যাডিস্লাসের একটু পরিচয় দিয়ে নেওয়া যাক। ক্যাসুবনের মাতামহ ছিলেন একজন ধনী ব্যক্তি, সম্মানীয় ধনী ব্যক্তি। তাদের ছিল সম্ভ্রান্ত পরিবার। ক্যাসুবনের মাতামহের দুই কন্যা সন্তান ছিল। একজন হলেন জুলিয়া, যে হলো বড়, আর একজন হলেন সুজানা। সুজানা হলেন ছোট কন্যা। এই সুজানার পুত্র হলেন ক্যাসুবন। অন্যদিকে জুলিয়া, যে কিনা বিয়ে করেন একজন পোল ভদ্রলোককে। জুলিয়া রাশিয়ান ভাষা শিখতে চেয়েছিলেন, রুশ ভাষা সে শিখতে চেয়েছিল। তাই সে একজন ভাষাবিদের কাছে যায়, যেই ভাষাবিদ হচ্ছেন পোল্যান্ড থেকে নির্বাসিত, রাজনৈতিক কারণে পোল্যান্ড থেকে নির্বাসিত একজন ব্যক্তি, যিনি লন্ডনে এসে বসবাস শুরু করেছেন।
জুলিয়েট এই বহু ভাষাবিদের কাছে রুশ ভাষা শিখতে যান এবং তার প্রেমে পড়ে তাকে বিয়ে করেন। আর এই বিয়ে করাতেই ক্যাসিওনের মাতামহ ক্ষুব্ধ হন এবং তিনি তার সমস্ত সম্পত্তিটা উইল করে দেন তার ছোট কন্যা সুজানার নামে। জুলিয়া সম্পত্তির কোনো অংশই পায়নি। এই জুলিয়ার নাতি পৌত্র হচ্ছেন উইল ল্যাডিস্লাস। ক্যাসিওনের বয়স যখন 40, তখন সে জানতে পারে যে তার মাসির নাতি উইল ল্যাডিস্লাস, যার বয়স 10 বছর, সে মানুষ হচ্ছেন একটা অনাথ আশ্রমে। তখন ক্যাসিওন তার মাতামহের এই একগুঁয়েমি সিদ্ধান্ত বা অপরাধের কিছুটা সমাধানের জন্য বা অপরাধকে কিছুটা খণ্ডন করার জন্য সে উইল ল্যাডিস্লাসকে নিয়ে আসেন এবং উইল ল্যাডিস্লাসকে সে একটা বার্ষিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, যাতে সে তার শিক্ষাটাকে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে পারে, পড়াশোনাকে, এবং সে একটা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এখন চলে আসা যাক বর্তমানে। ক্যাসিওন তার বিয়ের আগে ব্রুকের পরিবারকে একবার তার নিজের বাড়ি লোউইক ম্যানারে নিমন্ত্রণ করেন। সেখানেই ডরোথিয়া প্রথম ল্যাডিস্লাসকে দেখেছিলেন। ল্যাডিস্লাস তখন একটা বিশাল ব্যানারে বসে ছবি আঁকছিলেন। একটা সুঠাম সুন্দর চেহারার একজন যুবক, তারই বয়সী, যার কোকড়ানো চুল কাঁধ অবধি, এবং তার ধূসর চোখে যেন এই সারা পৃথিবীর দিকে একটা ব্যঙ্গপূর্ণ একটা দৃষ্টি আছে। ল্যাডিস্লাস তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছেন। ক্যাসিওন চেয়েছিলেন যে সে আইন নিয়ে পড়ুক, কিন্তু ল্যাডিস্লাস তা চান না। ল্যাডিস্লাস চায় সমগ্র পৃথিবীটাকে, অর্থাৎ সমগ্র পৃথিবী বলতে সমগ্র ইউরোপটাকে বা বিভিন্ন দেশে দেশে ঘুরে সে তার এই পর্যটনের মাধ্যমে তার জ্ঞানের এক রকমের তৃপ্তি ঘটাতে চান, জ্ঞানের এক রকমের পূর্ণতা দিতে চান। তাই তারও ব্যবস্থা ক্যাসিওন করে দিয়েছেন। ক্যাসিওন তার এই ভ্রমণের জন্য একটা অর্থ জমা করে রেখে দিয়েছেন ব্যাংকে। সেটা ল্যাডিস্লাস যেখানেই যাক না কেন, সে ব্যাংক থেকে সেই অর্থটা পেতে থাকবেন। ক্যাসিওন ল্যাডিস্লাসের কাছে তাদের পরিচয় করিয়ে দিলেন এবং ল্যাডিস্লাসকে পরিচয় করিয়ে দিলেন ডরোথিয়াদের পরিবারের কাছে। তখন দেওয়াই ল্যাডিস্লাসের আচরণটা দেখে তাকেই খুবই নম্রভদ্র মনে হলো সবাইকে। তখন ল্যাডিস্লাসকে দেখা মাত্র তার আচরণে সবাই খুশি হলেন এবং সবাই ল্যাডিস্লাসকে খুবই নম্রভদ্র বলে বিবেচনা করলেন। ল্যাডিস্লাসও তাদেরকে জানালেন যেহেতু ক্যাসিওন তার এই পর্যটনের ব্যবস্থা করে দিয়েছেন, তাই সে এই সুযোগটাকে হাতছাড়া করতে চান না। তাছাড়া ল্যাডিস্লাস যারা বংশানুক্রমে চারুশিল্পের সাধক, তার দাদু, বাবা, মা সকলেই ছিলেন চারুশিল্পের সাধক, তাই সেও একটু পর্যটনে ঘুরে দেখতে চান সারা পৃথিবীকে এবং এই চারুশিল্প নিয়ে বিভিন্ন কাজ করতে সে আগ্রহী। যাই হোক, ক্যাসিওনের বিয়েতে ল্যাডিস্লাস ছিলেন না। তখন এই ব্রুক পরিবারের বিষয়টা একটু খারাপই লেগেছিল, কারণ ক্যাসিওনের কাছের আত্মীয় বলতে কেউই নেই, একমাত্র আছে দূর সম্পর্কের ল্যাডিস্লাস। তবুও সে কিনা নেই তার বিয়েতে। ক্যাসিওন চাইলে ল্যাডিস্লাসকে তার বিয়ে পর্যন্ত আটকে রাখতে পারতেন, কিন্তু তিনি তাকে আটকে রাখেননি। তাই ল্যাডিস্লাস ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। ল্যাডিস্লাস জানালো যে সে জার্মানি থেকে এখানে এসেছে। অন্যদিকে ডরোথিয়া জানালো তারা মাস দুয়েক আগে এখানে এসেছে। ল্যাডিস্লাস তার এক জার্মান বন্ধুর সঙ্গে ওই রোমান মিউজিয়ামে এসেছে, কিন্তু তার ওই জার্মান বন্ধুর একটা স্টুডিও আছে। ল্যাডিস্লাস ওখানে ছবি আঁকা শিখছেন।
এটা শুনে ডরোথিয়া তার প্রশংসা করলেন, এই বলে যে সে খুব বিনয়ী একজন মানুষ, সে এখন ছবি আঁকা শিখছেন। ডরোথিয়া তার আঁকা ছবির প্রশংসা করলেন, যেটা তিনি লোইক ম্যানারে ক্যাসুবনের বাড়িতে আঁকতে দেখেছিলেন তাকে। সেখানে সে এক সুন্দরভাবে এক বিকালের ছবি ফুটিয়ে তুলেছিলেন, সেই প্রশংসা ডরোথিয়া করলেন। এটা শুনে লেডিসলাস খুবই মনে মনে খুবই আনন্দ পেল এবং সে ডরোথিয়া যেহেতু এক নববিবাহিত দম্পতি এবং ডরোথিয়া তার স্বামীকে ছাড়া যেহেতু একটা পুরুষের সঙ্গে একা একা কথা বলছিলেন, তাই সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। সে লেডিসলাসকে তাদের ঠিকানা বলে দিয়ে সেখান থেকে এক রকমের বিদায় করতে চাইলেন এবং বললেন তার জার্মান বন্ধু অপেক্ষা করছে। লেডিসলাস ডরোথিয়ার কাছ থেকে তাদের ঠিকানা নিয়ে চলে গেলেন এবং পরদিন সন্ধ্যাতে আসবেন এবং ক্যাসুবনের সঙ্গে দেখা করবেন, এই বলে সেখান থেকে বিদায় নিলেন লেডিস।